চিরদিন আমি ভাই ফুটা দিয়েছি, তাই তোর সামনে সব কথা বলে আমাদের সম্পর্কটা নষ্ট করতে পারবো না। সহদেবরা, তাই বুঝি বন্ধুর বারণ না মেনেও চুপি চুপি এই বাড়িতে আমার সাথে দেখা করতে এসেছো? শুধু তোর কাছে নয়, অভিমন্যুর বন্ধুত্বটা আমি ফিরে যেতে চাই, তাই তো আমি লুকিয়ে লুকিয়ে তোর আদালতে বিচার চাইতে এসেছি। যেমন তার মানে এই তোমার হয়ে আমাকে ওকালতি করতে হবে, তাই তো? হ্যাঁ, অভিকে বলে আমার চাকরিটা আবার ফিরিয়ে দিতে হবে, আর সেই সাথে যাতে এই বাড়িতে আসতে দেয় না তার বিষয়টা। একদম ঠিক বলেছ। কিন্তু এই কাজের চুক্তি হিসাবে, মানে আমি তোমার উকিল হিসাবে তোমার কাছ থেকে আমি কি মজুরি পাবো? যা চাইবি আমি তাই দেবো। তাহলে রোজ দুপুর বেলায় এসে আমাকে এই বাড়িতে তোমাকে গান শিখিয়ে যেতে হবে। গান শিখাতে হবে? শুধু গান? জানো তোমার বন্ধুরা খুব গান ভালোবাসে, অথচ দেখো আমি এতটুকু গান গাইতেই পারি না। তাহলে আজ থেকে শুরু হয়ে যাক। তুই কোন গানটা শিখতে চাও? এমন একটা গান যে গানটা শুধু আমি ওর জন্য গাইব। ওই যে গো রবীন্দ্রনাথের সেই গানটা, আমারও পড়ানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। তাহলে তুই শুরু কর, ভোর হলে আমি ধরিয়ে দেবো। আমারও পড়ানো যাহা চাই। তুমি শিখিয়ে দাও। আমরা তিনজনকে এই মাত্র মাঝখান থেকে ফিরে এলাম। শরীর খারাপ করে বাবা বাবু গাড়ি ঘুরিয়ে অভি ফিরে এসেছে, সর্বনাশ করেছে। পুত্রা আমি পালাই। আরে বাবা তোমাকে কোথাও যেতে হবে না, বুঝলে? তুমি এখানেই থাকো। পাগল হয়েছি, অভিকে আমি ভীষণ ভয় পাই, শ্রদ্ধা করি, ওর সামনে আমি কিছুতেই দাঁড়াতে পারবো না রে বোন। আরে বাবা কিছু হবে না, আজ তোমাদের দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে তবে সব কিছু ফেসালো করে নেবো, বুঝতে পেরেছো? কিচ্ছু মিলবে না। অভি ও সহদেব থাকলে বেশ আরো বিগড়ে যাবে। তাহলে আমি পালাই। ওই দিক দিয়ে যদি বেরোতে চাও তাহলে তো অভির মুখোমুখি হবে, বুঝতে পারলে? আমার সাথে চলো, পিছনের দরজা দিয়ে আমি তোমার বাদ করতে পারি। চলো চলো। আরে ওখানে কে রে? আরে গদাই নাকি? তুই আবার বাজনা কবে থেকে শিখলি? আমি আমি তো গান টান গাইতে জানি না। মিথ্যে কথা বলবি না। আরে বাড়িতে ঢোকার সময় স্পষ্ট আমি শুনতে গেলাম বেটা ছেলের গলায় একটা গান, আমারও পড়ানো যা চাই। ঠিক বলেছ দাদা, এ গান আমিও শুনেছি। এই আমি ছাড়া বাড়িতে আর অন্য কেউ তো নাই, কে গান গাইবে? আরে ছোট্ট তো আসেনি তো। মারবো পিছনে এক লাফি। সারা ভোর দুপুর বেলায় বাড়িতে চোর আসবে, আর চোর আসেই যদি সে কি চুরি করার বদলে গলা ছেড়ে গান গাইবে, আমারও পড়ানো যা চাই। হ্যাঁ, অবশ্য যদি ওই কালা আছে, মানে ওই কেসটা ঠাকুর, তাহলে হতে পারে।
ওই যে একটা গান আছে না, ও ললিতে রসকলিতে একটা কথা শুনছে, রাধার গলে চোর ঢুকেছে, পুরো বাজার একদিকে। ঠাট্টা নয় দাদা, কেউ নিশ্চয় এসেছিল। মনে হচ্ছে আমি যেন খিড়কির দরজা দিয়ে সহাদেবকে পালিয়ে যেতে দেখলাম। সহদেব? কি আশ্চর্য! আরে তুই কি সব কিছুতেই সহদেবের ভূত দেখতে শুরু করেছিস? আরে একটু ভেবে দেখ, তুই বারণ করা সত্ত্বেও ওইখানে আসবে কেন? বিশেষ করে যখন বাড়িতে তুই, আমি, গদাই কেউ নেই, বাড়ি সম্পূর্ণ একা, বৌমা। কিন্তু আমাদের বাড়ির সামনে যে সহাদেবের গাড়িটা দাঁড়িয়ে আছে দেখলাম দাদা। আরে বাইক কি এই গাড়িতে হিরো হন্ডা বাইক একটা আছে গ্রামে? ওই নিরীহ ছেলেটাকে তুই যে কেন কাঠ পড়ায় তুলতে যাচ্ছিস আমি জানি না বাবা। কিন্তু সহাদেবের গাড়ির নাম্বার তো আমার জানা দাদা। গাড়ির নাম্বার? আরে ও তো কোনো 2 নম্বরই কাজ করতে আমাদের বাড়িতে আসেনি যে আমাদের দিকে পালিয়ে যাবে। ওই দেখ, হয়তো মনের দুঃখে তোর চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছিস, ও বাড়িতে বসে হয়তো গান গায়। ও বাড়িতে আছে কিনা একবার ফোন করে দেখে তো কি হবি? ফোনটা করে দেখা পর। না না, অভিজ্ঞতা করতে হবে। আমি নিজে ফোন করি। হ্যালো, দুর্যোধন পাল বলছি, একটু সমাদেবকে ডেকে দাও তো। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি। বেটা অনেকখানি রক্ত খেয়ে নিয়েছে। কথা ঘুরিও না দাদা, আমি সহাদেবের কথা জিজ্ঞেস করছি। কি বলবো বল? ওর বাড়ি থেকে বললো 3 ঘন্টা আগে বাইক নিয়ে আমাদের বাড়িতেই বেরিয়েছে সব। আরে বলো কি বাবা বাবু, আমি তো একদম বিশ্বাসই করতে পারছি না। আরে অভিবাদন করার সত্ত্বে সহদেব কি সত্যি সত্যি এই বাড়িতে এসেছিল? তাই ভাবছি রে গদাই, ভোর দুপুরে ফাঁকা বাড়িতে বৌমার সঙ্গে একা একা সহদেব কি করছিল সহদেব একা একা বৌমার সঙ্গে? যাকে যাক, আমি এসব ভেবে কি করবো বল? ওই দেখ, নিশ্চয়ই বৌমার সঙ্গে কোনো কাজ ছিল, ওই তুই নিজেই বৌমার সঙ্গে কথা বলে দেখ। আমি চলি, চলে গদাই। এই বাড়িতে ভীষণ মশা মাছির উপদ্রব হয়েছে, একটু স্প্রে করে দিন। না না, সহাদেবের মতো ছেলে একেবারে এত নিচে নামতে পারে না। ভীমরা হয়তো মদের নিশায় কি বলতে কি বলেছে, কিন্তু ও কেমন ঢুকে এ বাড়িতে এলো, কেনই বা আমাদের দেখে পালিয়ে গেল? উত্তরা, এ উত্তরা, উত্তরা! হ্যাঁ, এই যে উত্তরা, সত্যি কথা বলবে, সহাদেব তোমার কাছে এসেছিল? কেন আসবে না? কেন আসবে বলো, সে তোমাকে কি বলেছে? আমারও পরানো যাহা তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা তোমার ছাড়ায় জগতে মোর কেহ নাই গো,
তাই বুঝি? ও, আমার কখনো কখনো মনে কি হয় মনে হয়? তুমি হয়তো কোনো জাদু করি জাদু করি? কেন? কোথায় কাকে কোন বশকরণের মন্ত্র দিয়ে বশ করে রেখেছো তা আমি জানি না। আগে তুমি বলো, আমি তোমাকে বশ করতে পেরেছি কিনা? তোমার ভালোবাসা পেয়ে আমি পাগল হয়ে গেছি উত্তরা। তাহলে আর তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি বলো। বলো, তোমাকে অদে আর কিছু নেই উত্তরা। তুমি যা চাইবো তাই দেবে তো? আমি তোমায় কথা দিলাম পরে কথা ঘোরাতে পারবে না তো? না, আমি একবার তাকে কথা দিই কখনো সে কথা ঘুরাই না। এ মারাত কামা আর হাতিকা দাস। তাহলে সহদেবদার এই বাড়িতে আসা আর যেটা তুমি তুলে নিয়ে ওকে এই বাড়িতে আসতে দাও। না, না মানে তুমি কি আমাকে কথা হঠাৎ দিয়েছো? করে এ শহরে এ বাড়িতে আসবে না। তুমি তো আমাকে কথা দিয়েছো। তুমি অন্য কিছু বলো, তাহলে তোমার এত মাথা ব্যথা কেন? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, কথা নড়চড় হবে না। এই কথা আমি রাখতে পারবো না উত্তরা। রাখতে পারবে না মানে? তুমি অন্য কিছু চাও? কেন চাইবো? কথা রাখতে না পারি কথা দাও কেন? এই নাকি তুমি বললে মরদ কা বাত আতিকা দাঁত। সহদেবের জন্য তোমার না দরজা তো উঠলে পড়ছে কেন? কি? ওকে এ বাড়িতে আসতে না দিলে তোমার ঘুম হচ্ছে না, তাই না? ছি 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 ছি, ছি, ছি। এইসব তুমি কি বলছো না? ঠিকই বলছি উত্তরা। আমার চোখের আড়ালে তোমাদের অভিশাপটা আচ্ছা চলছে, তাই না? 4 বছরের ভাত থাকলে তোমরা জঙ্গলে গিয়ে দুধ দিয়ে আসবে। তোমাকে আমি ভদ্র পুরুষ বলে জানতাম, কিন্তু তোমার মনটা যে এত নিচ, এত নোংরা, এত কুৎসিত, এটা আমার আগে জানা ছিল না। মারতে মারতে আমাকে শেষ করে ফেলো, তবু আমি চিৎকার করে বলবো, তোমরা মন থেকে তুমি যদি চরিত্র মনটা দেখো। আর একটা কথা বলে আমি তোমার চুটি টিপে মেরে ফেলবো। আমার কথা শুনছো উত্তরা? এই তো তোর প্রেম, এই তো তোর ভালোবাসা। এই তুই কি করছিস ছবি? আমার মায়ের গায়ে হাত তুলছিস? এদিকে এসো মা, এদিকে এসো। অবির হয়ে আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি মা। মা গো, যে সংসারে মা লক্ষ্মীর অসম্মান হয় সে সংসার পুরে ছাই হয়ে যায় মা। যাবে যাবে দাদা যাবে, আমি বেশ বুঝতে পারছি মুকেশের আড়ালে কোনো একটা কাল কেউ আমাদের এই সুখের সংসারে বিষাক্ত বিষ ঢালছে, আর সেই সেই বিষের আগুনে ভালোবাসার সম্পর্কগুলো একটু একটু করে শেষ হয়ে যাবে। আর আমার এই শীতের সিঁদুরটা যাবে রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ছি, 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 ছি। এসব কি শুরু করেছ অভিমন্যু? নিজের এই দাদার মান সম্মানের কথাটা একদম তুমি ভাবলে। আরে না না, আরে আমার ভাইকে তুই দোষ দিচ্ছিস কেন? ওর অবস্থায় পড়লে আমি হয়তো এই কাণ্ডটাই করতাম। বিশেষ করে এই শহরেও কিছুদিন আগেও এই গ্রামে যা গেছে গেলাচারি করেছে, মনে আছে ওরা? ইচ্ছা মানে কি করেছিল শহরে? এই বছর পাঁচে কাটি না, থাক থাক থাক। না থাকবে না, তোমাকে বলতে হবে দাদা। বলো কি করেছে শহরে? সেবার ওই কম
ছি ছি ছি, আরে আমার মাথায় কিচ্ছু নেই, আমি কেন যে এসব কথা বলতে গেলাম। ছি ছি ছি, কি বলছিলে বলো, তোমাকে বলতে হবে দাদা। কি বলবো বল? এই তুই তো অনেকদিন আগেই কলকাতায় গিয়েছিস, আর শহরের কাছে তোর অনেক পরে। এর মধ্যে এই গ্রামেও আমার কাছে বল, তুই শহরকে এসব কথা কোনোদিন বলবি না? আমি তোমার কাছে কথা দিচ্ছি দাদা, এসব কথা আমি তোমাদেরকে কোনোদিন বলবো না। তাহলে শহরে সেই সময় এই অঞ্চলের অনেক মেয়ের সঙ্গে দু নম্বরই কারবার করেছিল। দাদা, আরে সেবার তো কমলপুরের মেয়ে একটা গর্ভবতী হয়েছিল, মনে আছে কথা? কমলপুরে আরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বাঁধার উপক্রম, আমি মধ্যস্থতা করে ওই মেয়েটার হাসপাতালের কিছু খরচ আর কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করে আমি শহরকে সরিয়ে তোর কাছে কলকাতায় পাঠিয়েছি। তবে উত্তরা, আমাদের ওই বৌমা বড় ভালো মেয়ে। 100 বার আমার বৌমার চরিত্রে কোনো দাগ নেই। তবে কি জানি, সব মেয়ে মানুষকে তো বিশ্বাস করা যায় না। তো ভেবে দেখ, ওই যে বাপ মা মেয়েদের এইটুকু থেকে করে পিঠে করে মানুষ করে, আর ওই দুদিনের ভালোবাসায় ওই সেই বাপ মাকে লাথি মেরে ওই মনের মানুষের হাত ধরে পালিয়ে যায়। ঠিক, ওই যারা ওই বাপ মাকে লাথি মারতে পারে, তারা ওই প্রেম ভালোবাসাতেও লাথি মারতে পারে। কিন্তু আমার বৌমা বড় ভালো মেয়ে রে, বড় ভালো মেয়ে। তবে কি জানি, ভীষণ সহজ সরল সাদা সিধে গ্রামের মেয়ে না, ওকে ঠকানো খুব সহজ। কিন্তু আমাকে ঠকানো তো সহজ নয় দাদা। আমি উত্তরকে প্রাণের চেয়ে ভালোবাসি। সেই ভালোবাসা নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে, তাকে তাই আমি ক্ষমা করবো না। আর তার রক্ত নিয়ে আমি শেষ খেলা খেলবো, শেষ খেলা খেলবো, এটাই বলে রাখলাম দাদা। আরে খেলা শেষ নয়, আরে খেলা তো সবে শুরু। এর পরের চালটা কি হবে বলতে বলাই? এরপরে চালটা হবে হাতে ওই ঘড়ি। দে দে, তোর হাতে বলে, এটা আমার হাতে দে। আরে এটা শুধু ঘড়ি নয় রে, আরে শকুনির পাশা। এই পাশার চাল এবার তোর জীবনে কাল কেউতে ছবল হয়ে এক ছবলেই শেষ। প্রথম চালের নাম ছিল সন্দেহ, দ্বিতীয় চালে সর্বনাশ, আর তৃতীয় চাল খুঁজে বেড়া পাবে না, একমাত্র দুর্যোধন পাল জানে। আর একজন জানে হরিদাস পাল। আমি জানতে স্বর্গে যাবে না, যাবে না। আর শেষ কালে সর্বনাশ। আমাকে মারল কেন? সাবিত্রী, সাবিত্রী, আরে সাবিত্রী, কোথায় গেলি রে? যা, এই মেয়েটা যে আমাদের সবাইকে জ্বালা ফেলে দেবে, কখন যে কি করে, কোথায় যায়, কিছুই বোঝা যায় না। সাবিত্রী, 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 এই মা, সাবিত্রী কি করবি এখন বল? যে এখনই না দেখতে পাচ্ছি, আমি কোথায় যাবি? শান্ত করে বলিস না। তোদের কাজের কাছে কাছে রাখা আরে পয়সা দিয়েছে না কি হয়েছে? পয়সা দিয়েছে, সব কথা রাখবো, ওটা কি আমি রাখবো? অত মেজাজ নিয়ে কথা বলছিস কেন? অসুস্থ শরীর আমার এদিকে সরব বলো, করার মাল কিছু
এই যে শালা বড়বাবু। কথায় কথায় শুধু বড়বাবু, বড়বাবু, বড়বাবু। একটা কথা মনে রাখবে, ওই শ্মশানে চলে গেলে আগুনে কখনো ভয় করে না। তুই কি বলা নাকি দীক্ষিত চোখের সামনে এসে গেলে ঘুরে বেড়াচ্ছি তবু এইভাবে বেঁচে থেকে কি সত্যিকারের বাঁচাও বলেনি, জীবনের কোনো দুঃখ নেই, উদ্দেশ্য নেই, সংসার নেই, মায়া মমতার কোনো বন্ধ নেই, শুধু এই পেট ভরে দুমুঠো বীজ খাওয়ার জন্য আমরা এখানে বেঁচে আছি। তুই এখনো সংসারের কথা ভাবিস না ওসব কথা ভুলে যা কেমন করে আমি ভুল করে ঘন্টা দাও সব বুকের মধ্যে যে একটা চোখের করে খালি যে অহরহ করে তিল বেরিয়ে যাচ্ছে, জীবনের সব স্বপ্ন সব আল্লাহ যে গরম তেলের মতো চোখের জল টস টস করে পড়ছে। দূর শালা ঘরে করে স্বপ্ন থাকতে নেই স্বপ্ন সুখ তো সরলে পড়লো কাবুলের জন্য ঠিক বলেছ দাদা, তুমি ঠিক বলেছ। ওই সব বড়লোক বাবুদের জন্যই তো আকাশ সবারই হাই হাই হাসতে ঝকঝকে রাস্তাঘাট শপিং মল বিলাসী মাল কত কিছু গাড়ি বাড়ি টাকা ব্যালেন্স ওদের কাজটা আমাদের পাঁচতলা সম্ভব করে ওরা পাঁচতলার জমি নিয়ে ওরা কারখানা করবে, আর আমাদের ঘরে ছেলে মেয়েরা চাষের কাজ বন্ধ করে দিয়ে ওরা দেখবে ওই দরবারের চাকরি ড্রাইভার গাড়ির ড্রাইভারের কাজ খুঁজে দেবে রে। টাকা পড়বে ওই উন্নয়নের রথে চেপে আমাদের দেশটা তো চাপা পড়ে গেছে সে রথের নিচে চেপে আমাদের মতো গরিব মানুষরা চাপা পড়ে মরলেও কেউ সেদিকে ফিরে টাকা বেরাবে তাহলে কেন কেন আমরা এখানে বসে চল না আমরা এখান থেকে অনেক দূরে পালিয়ে যাই। পালিয়ে কোথায় যাবে না মেয়ে মানুষ একবার ঘর ছেড়ে গেলে তার ঘরে খরচে ধার লেগে যায় ওই নিচে এত বড় ক্যামেরা কি দিয়ে ক্যামেরা রে বাইরে বার করে দিচ্ছে গাড়ির ক্যামেরার কথা বলছি তারপরে রাতে রোদ করে ওই বগুড়া সেই সময় এসে ওই দরজার কাছে আমাদের মতো মেয়েদের জন্য টাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে। সালা! এতদিন থেকে তোমাকে আমি ঠিক চিনতে পেরেছি ঘন্টাদা। মহা বলছে কেন রে কেন বলবো না? এতদিন তো তোমরা আমাকে মাল বলে এসেছো, আস্তির বদলে কলা এসেছে, তাই আমার মুখ থেকে এবার তোমাদের আমি মাল কথা বলবো। হেগিরে মানি তুই আজ কোন ভাষায় কথা বলছিস যে ভাষা শুনলে বাবুদের বুকের মাথা আগুন লাগবে। আমাদের ঘরের বইয়ের মতো ওগো হাগো কথা বলে ওদের একটা ভেজা বিস্কুটের মতো দিয়ে দিয়ে বলবে সাহা বলেছো যে পূজার যে মন্ত্র সেটাই তো শেখা দরকার সাবিত্রী সব শিখে নিয়েছে, তাই তো ওই দুর্যোধন বাবুর বাড়িতে পাঠিয়েছিলাম। তুই যা শিখে রেখেছিস যুধিষ্ঠিরের পক্ষে সেসব কথা ওরা ঠিকঠাক বলে একদম বলেছি, বলেছি, বলেছি। একটা কথা আমি বেশি কম করে বলিনি। তাতে রেগে যাচ্ছ কেন? কেন রাখবো না, কেন রাখবো না? একটা মানুষকে তোমাদের চোখের সামনে খুন করে দিল, আর সেই মানুষটার বাড়িতে ওইরকম নাটক করছে, তার বউয়ের সঙ্গে এইরকম খেলা করছে, কেন আমি দেখতে পারছি না? তবু একদিন দুর্যোধন বাবু নুন খেয়েছিলাম, তাই এই খাবার মাঠ থেকে আমি বেরাতে পারছি না। জানি না কোন দিনে খেলার শেষে এই বাসিটা বেজে উঠবে। খেলার শেষে বাসিটা আমরা
তুমি খেলা হবে বলে হাতে হাতে চামচা কত বড়? তোমার দামি পুজো চামচা। করে এসে গেছি। আরে সব দিনগুলো তাহলে আমাকে এসো, দেখাই। শ্যামা বুঝে। এতদিন পর আমাদের কথা মনে পড়লো। তোদের কথা কি ভোলা যায়? কিন্তু কি করবো বল? এবার যদি 3 বছরের মেয়াদে জেলে গিয়েছিলাম। 3 বছর তুমি জেল খেটেছো। তা কবে খালাস পেলে? 10 দিন আগে খালাস পেয়ে। আর এই 10 দিন বাইরে থেকে ঘন্টা একবারে হাঁপিয়ে কেন তুমি জেল খেটেছিলে? আর কেন কদিন হাঁটে উঠেছিলে? হাঁপাবো না। 8 বছর বয়সে আমি প্রথম জেলে গিয়েছি। তারপরে 8 বছরে 8 বছর আমি বাইরে থাকি। নব আর এই 10 দিনের মধ্যে এই নব আমার চুরি চুরি করে জেলে ফিরেই যাবো। এই এদিকে আসিস। বাহ বাহ, আচ্ছা ক্যামেরা চলছে সাইডে। জেলখানা তোমার এত ভালো লাগে? লাগবে না? জেলখানাই তো আমার জীবন। ওখানকার সব সিপাহীরা আমার আত্মীয় স্বজনের মতো হয়ে গেছে। আমার নামে যত চিঠিপত্র আছে ওই জেলখানার মাধ্যমে। তুমি বাইরে হাজারগুলো সন্ধ্যা, অন্য সব কয়েকরা তো জেল থেকে বাইরে আসার জন্যই কান্দে। দূর দূর, আরে বাইরে এলে তো পেটে দাদার পাগল হতে হয়। কিন্তু ওখানে দুবেলা খাওয়া দাওয়া ফি, বিছানা, কম্বল, মাথার উপরে ফ্যান, অসুখ করলে হাসপাতাল, আর সব ফি। আজকাল তো জেলের ভিতরে ফুটবল খেলা হচ্ছে, ফাংশন হচ্ছে, স্বাধীনতা দিবসের দিন মন্ত্রীরা এসে মিষ্টি খাওয়াচ্ছে। ওখানকার মজাই আলাদা। কিন্তু 8 বছর আপনি জেল খেটেছিলেন কেন? আমার বাপ ছিল দিনমজুর, তার বুকে ছিল যক্ষা রোগ। হঠাৎ একদিন পরের জমিতে কাজ করতে করতে মুখ তুমড়ে পড়লো আর বলল, "হ্যাঁ, আমার কাছে সরকারের পয়সা ছিল না বলে আমি ছুটে গেলাম সূর্যধর বাবুর কাছে। বাবু বললে পয়সা দেব, কিন্তু তার বদলে তোকে জেল কাটতে হবে। জেল কাটতে এত ভালো লাগে? বাবুর দলের ছেলেরা তার বাড়িতে গিয়ে বোমা মেরেছে। আমি আদালতে দাঁড়িয়ে বললাম, হুজুর আমি বোমা মেরেছি। দলের ছেলেরা বেঁচে গেল আর আমি জেলে গেলাম। আর এই বাবুর টাকায় বাবার সৎকার করল, শ্রাদ্ধ হলো। সেই থেকে অন্যের জেলখানাটাই আমার পেশা। তাই তো আমি এই বাবুর ডাক পেয়ে আজ আবার ছুটে এসেছি। তার মানে তুমি বড় বাবুর হয়ে আবার তুমি জানা যাবে? জেল না রে, ওটাই তো আমার ঘর বাড়ি। কিন্তু তোদের এই বাড়িটা এত ফুল দিয়ে সাজিয়েছিস কেন রে গঙ্গা? পুরো উৎসব আছে নাকি? এই ধাবা 3 তলায় একটা বিউটি পার্লার খুলেছি, আর সেখানে এসে উদ্বোধন হবে। ওই তো ওই তো ওই তো বাবুর গাড়ি এসে গেছে, সামনে সামনে টিভি লোকও এসে গেছে। শাসন বাংলার মাননীয় দর্শক, আমরা এখন আপনাদের নিয়ে এসেছি সেই বিখ্যাত গঙ্গা নামের ধাবায়। আজ এখানে একটা নতুন বিউটি পার্লার চালু হচ্ছে। মাননীয় এমএলএ সাহেব শ্রী দুর্যোধন পাল সেই পার্লারের উদ্বোধন করবে। সকল বাংলা তরফ থেকে আমরা এমএলএ সাহেবকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। চুক্তিও জিন্দাবাদ, জয় জনগণ, ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম। কি গো শশাঙ্ক বাবু, মানে সাংবাদিক বাবু, ওই তোমাদের টিভিতে শুধু মেয়ে মানুষের ছবি দেখালেই হবে? আমাদের মতো নেতাদের ছবি একটু দেখাও, এই দেশকে একটু জাগাও। আমি তো কবে থেকে আপনার সাক্ষাৎকার দিতে চাইছি স্যার, কিন্তু এমএলএ হওয়ার পর থেকে আপনার ধারে কাছে ঘেঁষতে পারছি না, তাই তো আজ এখানে ছুটতে এসেছি। বেশ করেছে, বলো কি জানতে চাও?
এই ভোটের আগে আপনি সাধারণ পোশাকে সর্বহারার মতো থাকতেন, কিন্তু আজ এমন রংবাহারি পোশাকে নিজেকে সাজিয়েছেন কেন? এই বিউটি পার্লারের উদ্বোধন করতে হলে এদের নিজেকে একটু বিউটিফুল হতে হয় ভাই। আচ্ছা, যে জনগণ আপনাকে ভোট দিয়ে এমএলএ বানিয়েছে, জেতার পর আপনি তাদের জন্য কি করবেন? আমি একবার যখন ভোটে জিতে গেছি তখন আমি জনগণের পিছনে এবার থামলেন কেন? বলুন, জনগণের পেছনে কি? পিছনে পিছনে থাকা মানে জনগণ থাকবে সামনে, আমি থাকবো পিছনে। জয় জনগণ। এই দেশের মঙ্গলের জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো এই নেতাদের জন্য পরিবার পরিকল্পনা। ব্যাপারটা একটু সহজ করে বুঝিয়ে বলবেন। ওই ওই এই দেশে এই মশা মাছির মতো নেতা জন্মাচ্ছে। এই রোগা নেতা, মোটা নেতা, টেকো নেতা, বেতো নেতা, লম্বা নেতা, পেটে নেতা। ওই অধিক সন্ন্যাসীতে যেমন গাজন নষ্ট, তেমনি অতি নেতাই জনগণের কষ্ট। তাই নেতার জন্মরোধ করতে হবে। এই পরিবার প্রতি মানে এখানে দল প্রতি কিন্তু সেটা করবেন কি করে? আরে মানুষ তো সবাই নেতা হয়, জন্ম নেয় না। ঠিক বলেছ, মানুষ জন্মের পরেই সবাই নেতা ঠিক হয়। বলেছ, মানুষ নেতা হয়ে জন্মায় না। এই ডাক্তার হতে গেলে পড়াশোনা করতে হয়, পরীক্ষা দিতে হয়। ঠিক। ইঞ্জিনিয়ার হতে গেলে পড়াশোনা করতে হয়, পরীক্ষা দিতে হয়। ঠিক। তাই আমি ঠিক করেছি এই নেতাদের জন্য একটা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ব্যবস্থা। এই বিষয়গুলো কি কি? এই বক্তৃতা দিয়ে মানুষকে ভুলিয়ে রাখার ক্ষমতা, এই নানা রকম প্রতিশ্রুতি দিয়ে সেগুলিকে পরে ভুলে যাওয়ার ক্ষমতা, এই সাক্ষী না রেখে এই ঘুষ খাওয়া কোনো প্রমাণ ছাড়াই চুরি করার ক্ষমতা, এই জনগণকে নানা দলে ভাগ করে দিয়ে তাদের নিজেদের মধ্যে লড়াই লাগার ক্ষমতা, এটাই যারা পারবে তারা নেতা হবে, চলে নয়। আপনারে মাননীয় দর্শকবৃন্দ, আপনারাই দেখলেন দুর্যোধন বাবু কিভাবে ব্যাঙ্গের ছলে বর্তমান রাজনীতির অসরতা প্রমাণ করলেন। আপাতত তার মূল্যবান সময় নষ্ট না করে আমি আপনাদের সবাইকে স্টুডিওতে ফিরে নিয়ে যাচ্ছি। নমস্কার। সাবু, তোকে মাস্টার মশাইয়ের বাড়িতে পাঠিয়েছিলাম, ওই যুধিষ্ঠিরের বউকে যা যা বলতে বলেছিলাম বলে এসছিস? হ্যাঁ বাবু, সব বলেছি। বাহ, এই রে তোর কাজের পুরস্কার। কি সুন্দর ঘড়ি। হ্যাঁ, যেমন আর তেমনি করি। আমি তোর জন্য বিদেশ থেকে 1 লাখ টাকা দিয়ে কিনে এনেছি। আচ্ছা, কেউ তোকে জিজ্ঞেস করলে যে এটা কে দিয়েছে, কার নাম করবি? কেন কেন আপনি দিয়েছেন? আরে না, আমার নাম বলিস না, বলবি তোর একটা কাপড় এটা থেকে উপহার দিয়েছে। এবার চলুন বাবু, বিউটি পার্লারে জুতে কাটবেন। সালা মারবো এক লাঠি। তুমি করে কথা বলবে না। আপনি বল, আপনি বল। এতদিন তো তুমি বলে এসছো, সেই ছেলেবেলা থেকে ছেলেবেলা। আরে সালা, সেসব কথা ভুলে যা। আমি এখন এমএলএ, তার উপযুক্ত সম্মান না রাখতে পারলে আমি সালা জেলে ভরে দেব। জেলে যাওয়ার জন্য তো এক পায়ে খাওয়া হয়ে দাঁড়িয়ে আছি বাবু। শ্যামচাম নাকি তুই এসে গেছিস? বাহ 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 বাহ। গঙ্গা, তোরা সবাই স্বামীর উপরে যা। আমি স্যারের সঙ্গে একটা কথা বলেই আসছি।
আসুন এমএলএ সাহেব, আসুন। যাও। এবার কি কাজ বাবু? এবার তোর একটা ছবি কাজ। ওই ধর 6 মাস কি 1 বছরের জন্য জেলে দিল। তাতে কি হয়েছে? ঘরে বসে থাকাতে। হ্যাঁ, এটা তুই ঠিক করেছিস। ওই কদিন ঘুরে আয়, তারপরে তোকে একটা বড় পাস দেবো যাতে 5 বছরের জেলে। আরে তোদের চোখে তো নিজে হয়েছি। মিথ্যে কথা। আপনি মিথ্যে কথা বলছেন। মানুষের মাথারও ভালো আপনি করতে পারেন না। কিচ্ছু পারেননি আপনি। বলবেন না কখনো। কেন করবো না? তোমাদের ক্ষতি তো আজ আমি এনে দেবো। বলো, তোমার সব অভাব অভিযোগ আমাকে খুলে বলো। বলে কি লাভ? আপনি আপনি তো আমার সর্বনাশ করেছেন। আপনি আমার স্বামীকে লুকিয়ে রেখেছেন। বলুন বলুন, সে কোথায় আছে, কেমন আছে? জবাব চাই আমি, জবাব কিন্তু আপনাকে দিতেই হবে। এমএলএ মাননীয় এমএলএ সাহেবকে চোখ রাঙিয়ে কথা বলবেন না। বেরিয়ে যান এখান থেকে। না! আমি কিছুতেই এখানে থেকে যাবো না। আমি আমার স্বামীর জবাব চাই। বলুন বলুন, কোথায় আছে আমার স্বামী? ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন, তাকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আর একটা কথা বললে আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। চাপ! সারা অ্যারেস্ট করবে? আমার জনগণ অভাব অভিযোগ নিয়ে আমার কাছে এসেছে, আর তুমি সারা থেকে চোখ রাখছ। অ্যারেস্ট করবে? তোমার এই লাঠিটা পিছনে। বলো মা, তোমার যা অভাব অভিযোগ আছে সব খুলে বলো। আমি আমি আর কোনো কথা বলতে চাই না। আমি শুধু আমার স্বামীকে ফিরে যেতে চাই। এই পড়াশোনা ফিরে দাও, ওনার স্বামীকে ফিরে দাও। আরে হারানো জিনিস খুঁজে বের করাই তো তোমাদের কাজ। কাকে খুঁজে বের করবো স্যার? ওর স্বামী তো উগ্রপন্থী পালিয়ে গেছে। মিথ্যে কথা। আমি জানি আমি জানি সে এখানে এসেছিল। এখান থেকেই সে নিখোঁজ হয়ে গেছে। এই ধামার ভিতরে লুকিয়ে আছে সমগ্র অবস্থিত সমাধান। তাহলে তুমি এখনই ওকে সঙ্গে নিয়ে গিয়ে দামাটা সাফ করে দেখো। কিন্তু ধাবা সাফ করতে হলে যে স্যার ওয়ারেন্ট লাগবে। ওয়ারেন্টির জন্য আপনারা বসে থাকবেন না। ওয়ারেন্টির জন্য আপনারা বসে থাকবেন না। আমাকে দয়া করে আপনি ভিতরে নিয়ে ওদের অনেক কিছু হয়নি, গ্রামের লোক আছে, অসুবিধা না আপনারা যাতে অসুবিধা কেউ উঠে যাবে না। তা হয় না ম্যাডাম, পুলিশ কর্মচারী হয়ে আমি বেআইনি কাজ করতে পারি না। সবাই ঠিক হয়ে যাবে, আপনারা নিজের নিজের জায়গায় বসে। আপনারা নিজের নিজের জায়গায় বসে পড়ুন। আপনারা নিজের নিজের জায়গায় বসে পড়ুন। বলছি কারোর সঙ্গে কিছু হয়ে থাকলে পরে সেটা দেখা যাবে। আপাতত ঝামেলা মিটিয়ে দিন, আপনারা আসুন। মাঝখানে অনুষ্ঠানের ব্যাঘাত ঘটালে অনুষ্ঠানটা করাই সম্ভব হবে না। আমরা আলাদা করে কোনো কমিটি করে নিই। গ্রামের সমস্ত মানুষই এই অনুষ্ঠানের কমিটি, অতএব সকলেরই দায়িত্ব, আপনাদের নিজ নিজ দায়িত্ব, যাতে দর্শকরা যে সুনাম ঐতিহ্য আছে সেই সুনাম ঐতিহ্য বজায় রাখুন। যদি বাইরের কেউ কোনো খারাপ কথা বলে থাকে তাকে আপনারা ক্ষমা করে দিয়ে আপাতত অনুষ্ঠানটা চালু করতে সহযোগিতা করুন। এবং যে ঘটনায় ঘটে থাকুক আমরা বুঝতে পারছি না স্টেজ থেকে, তাকে আর বাড়াবেন না। এটা আপনাদের সকলের কাছে অনুরোধ। কি হয়েছে?
টিনায়ের সাথে নুরাইয়ের বেটার ঝামেলা তা বুঝতে পারবো না। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যে যাই ঘটুক না কেন, আমরা জানছি না স্টেজ থেকে, আমরা বুঝতে পারছি না, আপাতত মিটিয়ে দিন, পরে তার সমস্যার সমাধান করা যাবে। আপনারা সবাই চলে আসুন, এটা গ্রামের অনুষ্ঠান, দলমত নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে, আপনাদের টাকা পয়সা আর্থিক সাহায্য সমস্ত নিয়ে আপনারাই করেছেন, তবেই অনুষ্ঠান হচ্ছে। অতএব আপনাদের গ্রামের অনুষ্ঠান, যাই ঘটেছে আপনারা আপাতত মিটিয়ে দিয়ে সবাই ফিরে আসুন, অনুষ্ঠান শুরু করতে সাহায্য করুন, ঘটনাটাকে আর বাড়াবেন না। পুলিশ কর্মচারী হয়ে আমি বেআইনি কাজ করতে পারি না। তাহলে আপনি কিছু করুন দুর্যোধন বাবু, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমাদের আদর্শে অমিল থাকলেও একজন অসহায় নারীর চোখে আপনি দয়া, চোখের জলকে আপনি দয়া করে অবহেলা করবেন না। ব্যাস ব্যাস, আর আপনার চোখের তেল ফেললে আর একটা কথা বললে আমার চোখ দিয়ে জল চলে আসবে। মা এসো, আমি নিজে তোমাকে ধাবাটা সাজ করে দেবো। না না না, হাত ধরতে হবে না, আমি এমনিতেই যেতে পারবো। আচ্ছা, তোমার নাম তো পাঞ্চালী, ওই পাঞ্চালী মহাভারতে কার নাম ছিল জানো? জানি, দ্রৌপদী। তুমি যদি দ্রৌপদী হও, আমি দুর্যোধন, তোমার আমার তাই কি হয়? আরে সাবিত্রীর গলায় বলে তুমি আমার পাতা মনে হও। এবার দুর্যোধনের হাতে দ্রৌপদীর বস্ত্র নামে। দেখো, চিৎকার করো। ওই মহাভারতের দ্রৌপদী যখন বস্ত্র হরণ হয়েছিল তখন চিৎকার করেছিল, তখন তরু সারা ভারতবর্ষের মানুষ মাথা নিচু করে বসেছিল। আর আজ তোমার চিৎকারে কেউ সাড়া দেবে না। পুলিশ পুলিশ আমার কাজ। এই সামনা, এবার তোমরা বাইরে গিয়ে দরজা লাগিয়ে দাও। আরে আমি নিজে এক মূর্তিমান পাপের পাহাড়, সেই পাহাড়টা এবার কামনা বাসনার উদ্যাংশ হয়ে তোর শরীরটাকে ভাসিয়ে নিয়ে যাবে, ভাসিয়ে নিয়ে যাবে।
চোর ফেলা প্রতিনাবৃত্তির অপরাধের আমি তোদের দুজনকে অ্যারেস্ট করছি। কি অপরাধ করেছি আমি? বাইরে থেকে খোঁজতে ধরে নে যে হোটেলের ঘরে তুমি দেহ বিক্রি ব্যবসা করছো। না, সব তোমাদের ষড়যন্ত্র। সন্তানকে আমার সর্বনাশ করেছে। আর তোমরা আমার বাড়ির মতো কেমনে আরে খালি সেদিন আমার মা বোনের ইজ্জত নিয়ে গালাগালি দিয়েছি, এবার তোর ইজ্জত আমি কেমন দেব? কাল সকালে খবরের কাগজে কি খবর লেখা হবে জানিস? ওই কৃষ্ণকান্ত মাস্টারের পুত্রবধূ হোটেলের ঘরে পতিতা বিক্রির অপরাধে ছি ছি ছি, মাস্টার মশাই তার ছেলের বউ এই গ্রামের মধ্যে দেহ বিক্রি ব্যবসা করছে, কিন্তু তাকে প্রতিবাদ করছে না। আজ দুর্গানন্দাকে বলে এর একটা বিহিত করতেই হবে। এই মাস্টার আর তার ছেলের বউকে এই গ্রাম থেকে বের করে দিতে হবে। ওই ভুলটা তোমরা করো না। মাস্টারমশাইকে গ্রাম থেকে বার করে দিয়ে এই গ্রামের সর্বনাশ তোমরা ডেকে এনো না। লোভ আর লালসার মাঝখানে ওই একটা মাত্র মানুষ যে আলোর দ্বীপে এই গ্রামে জ্বলে আছে। আলো নয় রে, আগুন, পাপের আগুন। তাই তো পাঁচচালী লম্পটের সঙ্গে অচলীন অবস্থায় ধরা পড়েছে। মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা দাদা। বৌদি কখনোই এমন কাজ করতে পারে না। আরে ছোটবেলা থেকে আমি বৌদিকে দেখে আসছি, তার মতো সতী নারী পুরাণ পাতায় তার নাম লেখা আছে। তাহলে পুলিশ কি তাকে বিনা কারণে ধরে নিয়ে গেছে? চক্রান্ত। এর ভিতরে নিশ্চয়ই কোনো ঘোর ষড়যন্ত্র আছে দাদা। মাস্টার মশাই সর্বনাশ করার জন্য এটা নিশ্চয়ই কেউ চক্রান্ত করেছে। সেই মাস্টার মশাই হলো ছদ্মবেশী শয়তান। না না দাদা না, আমি বেশ বুঝতে পারছি কোনো এক ছদ্মবেশী শয়তান এই গায়ের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কাল কেউ টেনে বিষ ঢেলে দিয়েছে। মাস্টার মশাই হলো সেই ছদ্মবেশী শয়তান। তাই তো দুর্যোধনের মতো দেবতাকে ছবল মারতে চেয়েছিল, আমাদের মিথ্যে বুঝিয়ে তাকে ভোটে হারাতে চেয়েছিল। হ্যাঁ দাদা, ওসব রাজনীতির কথা বাড়ির বাইরেই থাকো, ওইগুলোকে আর ঘরের ভিতরে ঢুকিয়ে এনো না। আনতেই হবে। দাদা, আজকের দিনে বাপ ছেলে, দাদা ভাই, পাড়াপড়শি সব সম্পর্কের মাথা গেল রাজনীতি। ওই রাজনীতির খেলায় এই দেশটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল দাদা। এবার এবার তুমি আমাদের সংসারটা ভাঙতে এসেছো। আমি ভাবতে চাই মানে হ্যাঁ, তুমি ভাঙতে চাও। বুঝলে সহদেবদের সঙ্গে কি এমন কথা বলেছো আমার সম্পর্ক নিয়ে? হ্যাঁ, যে যে ওর প্রাণের বন্ধু আর শত্রু হয়ে উঠেছে। তাহলে তোর কি যায় আসে? কেন বুঝতে পারছো না দাদা? সহদেবটা তোমার আপন ভাইয়ের মতো, তবুও সে আজ এই বাড়িতে আসতে পারে না। এমনকি বন্ধুর কারখানার ম্যানেজারের চাকরিটাও তার চলে গেছে দাদা। তবে আমাদের লাভ ছাড়া লোকসান নেই। লাভ? কি লাভ হবে তোমার? বলো। চুপ। লাভ হবে। কথাই যা বলেছে আমাকে অভিমান্যকে বলে ওই ম্যানেজারের চাকরিতে আমাকে বহন করবে। দাদা, তুমি না মিথ্যে স্বপ্ন দেখে
বলছো, প্রাইমারি স্কুলের বিদ্যে নিয়ে কখনো ম্যানেজার হওয়া যায় না। কেন যাবে না? বড় লোকের আত্মীয় সহায় থাকলে সব কিছু হয় রে। দাদা, লোভের জালে বন্দি হয়ে তুমি আজ অন্ধ হয়ে গেছো দাদা, তাই বুঝতে পারছো না কোনটা বাঘ আর কোনটা ছাগল আর কোনটা মানুষ। এই বাঘ যদি খিদে জ্বালায় মানুষকে হত্যা করে খায় তবে সেটা মাংস, কিন্তু ভুল করেও ছাগল যদি সেই কাজটা করতে যায় না তাহলে ছাগল নিজেই মাংস হয়ে না মানুষের ভাতের থালায় উঠে যাবে। বাজে কথা বলিস না। সহদেব মানে কোনোদিন এ বাড়িতে আসতে পারবে না। সহদেব একা নাই ভীমদা, তুমি আর এই বাড়িতে কোনোদিন আসতে পারবে না। আমি তোমার সামনে আসবো না। না, মাতাল অবস্থায় তুমি সহদেবের পায়ে পা দিয়ে ঝগড়া করেছিলে, তাই তো তোমরা দুজনে মিলে এবারই মান সম্মান আমাদের বিপাশটিতে মিশিয়ে দিয়েছো। তাই সহদেব যদি শাস্তি পায় তোমার ক্ষমা নেই। তোমরা দুজনে একই অপরাধের অপরাধী। তাই সহদেব যদি শাস্তি পায় আর তোমাকেও আমি শাস্তি দেব। তুমি বলে যাচ্ছ আমি উত্তরার বড় ভাই, ও যদি চায়। আমি এখন এই বাড়ির বড় দাদা, তাই স্বামীর ইচ্ছেটাই আমার কাছে সবচেয়ে বড় মূল্যবান জিনিস। বুঝেছি বুঝেছি, ও বিয়াবান তোর কথাতেই নাচছে দাদা, তাই যার আগে বলে যাচ্ছি, বইয়ের কথাই যে চলে সাপ থাকে তার বালিশের তলে। তাহলে তুমি 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 এবার বুঝতে পারলে তো কে তোমার আসল বন্ধু আর কে তোমার শত্রু। হ্যাঁ? এবার তুমি সহদেবের শাস্তিটা মাফ করে দিলে তো? বলো না, চুপ করে থেকো না। দাঁড়াও, আমাকে বলে দিন একটু ভাবতে দাও। চারদিকে এত রকম শুনছি, কাকে বিশ্বাস করব কাকে করব না আমি কিছুই বুঝতে পারছি না। তবুও লোকের কথা শুনে শুনে নিজের বিশ্বাসটাকে আর নষ্ট করে দিও না, বুঝলে? দেবরা, তাই তো সবার আগে সেদিনের ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না গো না, ক্ষমা চাইতে হবে না। আমি জানি চরম কোনো মানসিক অশান্তির জেরে তুমি সেদিন আমার কবির মুখ কথাগুলো বলেছিলে, তাই না? হ্যাঁ উত্তরা, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আর সেই ভালোবাসা নিয়ে এতটুকু বহনের ছায়া বললে আমি পাগল হয়ে যাই উত্তরা, আমি পাগল। আমাদের দুজনের মাঝখানে কোনো আলো ছায়ার খেলা থাকবে না, শুধু থাকবে ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। তা আমি জানি উত্তরা, তাই তো তোমাকে ওই লাখ টাকার ঘড়ি কিনে দিয়ে আমার মনটা ভরেনি। আরো কত কিছু তোমাকে দিতে চাই। লাগো না, আর কিছু দিতে হবে না, শুধু তোমার ভালোবাসা দিও, তাতেই আমি খুশি হব। তুমি আজ আমার মনে সব দিক কাটিয়ে দিয়েছো, বলো? তাই তাই আজকের দিনে আমি তোমাকে একটা খুশির খবর দেবো। কি খবর উত্তরা? মানে খবরটা হলো, কি খবর বলো উত্তরা? বলো না। আমার শরীরের মাঝখানে আমার শরীরের মাঝখানে আমার শরীরের মাঝখানে বেড়ে উঠছে তোমার সন্তান। কি বললে উত্তরা? আমি মা বলতে চলেছি। শহরে সেই সময় এই অঞ্চলের অনেক মেয়ের সঙ্গে অনেক গরম ঘরে কারবার করেছে। সেবার কমলপুরের একটা মেয়ে তো গর্ভবতী হয়ে পড়েছিল। কমলপুরের একটা মেয়ে তো গর্ভবতী হয়ে পড়েছিল। কমলপুরের একটা মেয়ে তো গর্ভবতী হয়ে পড়েছিল। গর্ভবতী গর্ভবতী না! কি হলো? কি ভাবছো আমার মনে? বাবা হওয়ার খবরটা শুনে কি তোমার মাথায় আকাশ ভেঙে পড়লো? বাবা
বাবা বাবা বাবা বাবা হওয়া কি মুখের কথা? এখন দিন রাত তোমার শরীরের যত্ন নিতে হবে, ওই সময় মতো নার্সিং হোমে যেতে হবে। সন্তান জন্মের পর তাকে খাইয়ে পড়িয়ে বড় করতে হবে, মানুষ করতে হবে, তো বড় দায়িত্বের ব্যাপার। এই দায়িত্ব নিতে আপনার ভাই কোনোদিনই ভয় পায় না, কিন্তু আমি ভাবছি এত বড় একটা খুশির খবর শুনে ওর মুখে কেন হাসি নেই, সেই কথাটা ভেবেই তো আমি ভীষণ ভয় পাচ্ছি দাদা, আমি ভীষণ ভয় পাচ্ছি। আরে খরচের ভয়ে মুখ গোমড়া করে বসে থাকলে চলবে না। দে দে 500 টাকা দে, আজ গ্রামের মানুষকে তোর পয়সায় মিষ্টি খাও আমরা সবাই। দে দে, আরে টাকা দে। সব কিছু নিয়ে ঠাট্টা ইয়ারকি আমার ভালো লাগে না দাদা। দেখেছো দেখেছো বৌমা, ওই কিপটেমি করে আমাদের ফাঁকি দিতে চাইছে। কিচ্ছু ভেবো না বৌমা, কিচ্ছু ভেবো না বৌমা। ওই কলকাতায় ও অত বড় ব্যবসা করছে, অথচ 500 টাকা খরচ করতে পারবে না। আজকে আমি এই পাড়ার এই গ্রামের সবাইকে মিষ্টি নয়, খাসির মাংস ভাত খাওয়াবো। হাসির মাংস তো আমাদের মুখের হারিয়ে যাওয়া হাসিটা ফিরিয়ে আনতে পারবে না দাদা। এই গায়ের আকাশ বাতাস কোনো একটা কাল কেউটের বিষাক্ত নীল হয়ে গেছে দাদা। যদি পারেন সেই মহাশত্রুটাকে ধরে এনে আগে ফাঁসি কাটে চলান দাদা, ফাঁসি কাটে চলান। না না, আজকের দিনে মরণের কথা নয়, জীবনের কথা চাই। বৌমা মা হতে চলেছে, এ যে কত বড় আশ্চর্যজনক কথা। না না, এ তো অবাক হওয়ার মতো কথা। বিয়ের পর কদিনই বা কেটেছে, এর মধ্যেই তাহলে কি বিয়ের আগে সহদেব গদাই, আয় গদাই, ওরে গদাই। কি হয়েছে বাবা বাবু? আপনি যে আমরা দেখছি আনন্দতে নাচতে শুরু করেছে। আরে নাচবো না, আমাদের বৌমা এবার মা হবে রে মা। সে কি এই কদিনের মধ্যে? আরে তাতে কি হয়েছে রে? আরে ভাগ্যে থাকলে মানুষ পথে ঘাটে কত কি কুড়িয়ে টুড়িয়ে পায়। আরে সবই আমাদের অভিমানের কপাল। সে তো বটেই, এ তো পরের জিনিস নয়, নিজের জিনিস। কত বড় আনন্দের কথা, তাই না অভিমান্য? আচ্ছা গদাধর, সেই বুধবারের পর থেকে সহদেব আর আমাদের বাড়িতে কোনোদিন আসেনি তাই না? না, সে নাকি এখন ওই গঙ্গাবতীর ধাবা দিন রাত একটা মেয়েকে নিয়ে ফুর্তি করছে। তবে বৌমাকে বোধ হয় বুঝলি, ওই রোজ একবার করে টেলিফোন করে। ওই বুঝলি বলা, আমি তো পাশের ঘরেই থাকি। ওই বৌমা তার সাথে যেন সারাদিন টেলিফোনে এসে এসে গল্প করে। দাদা, আমাকে আমাকে একটা সত্য কথা বলবে? নিশ্চয়ই বলবো, কি কথা বল। আমি কোনো ঘোর পেঁচের কথা শুনতে চাই না, এক কথায় উত্তর দিবে, হ্যাঁ কিংবা না। এক কথা হ্যাঁ বল, হ্যাঁ কিংবা না। হ্যাঁ কিংবা না বল, চেষ্টা করে দেখি। তোমার কি মনে হয় সহদেবের সঙ্গে উত্তরের কোনো গোপন সম্পর্ক আছে? হে ভগবান, এই ব্যাপারে একটা কথা বলার আগে আমার জিভটা যেন খসে পড়ে যায়। জীবন্ত অবস্থায় যেন আমার নরকে গিয়ে আমার শরীর ব্যাস ব্যাস, শুধু হ্যাঁ কিংবা না। ছি, ছি, ছি। আরে তুই বুঝতেই পারছিস না, আরে বৌমাকে আমি আমার নিজের সন্তানের মতো ভালোবাসি। কোনো কথা নয়, হ্যাঁ কিংবা না। কি বিপদ! আরে নিজের বড় ভাইয়ের ফলে এত জিদ কেউ করে না। আরে উত্তরা সম্পর্কে আমি কেমন করে হ্যাঁ কিংবা না, হ্যাঁ কিংবা না, হ্যাঁ কিংবা না।
ওই টেলিফোনে না রোজ দুপুরে শহরে উত্তরার ঘরে ঢোকে, আমি দেখেছি। ব্যথা খাও তুমি দেখো দাদা, আর কেউ কিছু দেখতে পাই না। আরে আমিও তো দেখেছি, আমি সাক্ষী আছি। শুধু শুধু তুমি আর দাদা, দাদা আর তুমি, তাই না দাদা? আর যত কথা সব তোমার মুখে, কিন্তু উত্তরার মুখের দিকে যাওয়ারে তোমার ওই কথা আমার মহাভারতের মুখখানে যেন মিথ্যে বলে মনে হয়। আরে তোকে মিথ্যে বলে আমার তো লাভ। লাভ লোকসান আমি বুঝি না, আমি প্রমাণ চাই, প্রমাণ। হ্যাঁ, এতদিন ধরে এত বিস্তরার পর আর পিছিয়ে যেতে পারবে না দাদা। আমাকে প্রমাণ দেখা যাবে, প্রমাণ। আর তা যদি না পারে তাহলে বড় ভাই বলে আমি তোমাকে মাফ করবো না। হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি তোমাকে খুন করে আমি ফাঁসিতে ঝুলবো, তবে আমার নাম অভিমান্য। বন্দি হয়ে আছে, কিন্তু আমি তোকে সেখান থেকে তুলে আনবো। যদি প্রমাণ চাস তাহলে আজ রাতে গঙ্গা নামের ধারায় চল, আমি সেখানে তোকে প্রমাণ করে দেব তোর মনে যে বিষ্ঠা আছে সেগুলো কাল কেউকে নয় রে, এক বিষাক্ত কাল না। চল, আজ রাতে গঙ্গা নামের ধারা। মাননীয় দর্শকবৃন্দ, এখন আমরা আপনাদের নিয়ে এসেছি মাস্টার মশাই অর্থাৎ কৃষ্ণকান্ত মণ্ডলের বাড়িতে। আপনারা এর আগে দেখেছেন মাস্টার মশাই কিভাবে এই গ্রামের সমস্ত মানুষদেরকে নিয়ে সারা রাত ধরে থানা ঘেরাও করে বসেছিলেন। অবশেষে পুলিশের বিক্ষোভের মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আজ সকালে মাস্টার মশাইয়ের পুত্রবধূ পাঞ্চালী দেবীকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। কেন মুক্তি দেবে সাংবাদিক? পাঞ্চালী তো কোনো অন্যায় করেনি, তার মতো সতী নারী সর্বনাশের ষড়যন্ত্রী তোমাদের কিছুতেই সফল হবে না। পুলিশ কিন্তু পাঞ্চালী দেবীকে এখনো ছেড়ে দেয়নি। কাল সকালে ওই দাগি আসামি শ্যামচাঁদের সঙ্গে সঙ্গে দুইটা ঠেলে দিও না, আমাদের কি হবে? কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরাও আদালতে দাঁড়াতে চাই, সেখানে সব সত্যি মিথ্যের মীমাংসা হয়ে যাবে। আমি জানি সব মিথ্যে কলঙ্ক মুছে পাঞ্চালীকে সসম্মানে মুক্তি দেবে। কিন্তু আসামি শ্যামচাঁদ তো পুলিশের কাছে তার সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছে। সে বলেছে যে হোটেলের ঘরে আপনার পুত্রবধূকে নিয়ে তোমার ঘরে উপমন আছে, আর একবারও কথা বলবে না। আমি তোমার চিপটা কেটে ছিঁড়ে ফেলে সামর দুজনের পারে শেখানো কথা। ঠিকই বলছি। বলছি ওই শ্যামচাঁদ একজন দাগি আসামি, পয়সার বিনিময়ে জেল খাটার পেশা। দুজনকে পালকে বাঁচানোর জন্য এর আগে এসে বহুবার জেল কেটে এসেছে। তাহলে আপনি বলতে চান দুর্যোধন বাবু ষড়যন্ত্র করে আপনারই বহুমান নামে বদনাম লাগাচ্ছে? হ্যাঁ সাংবাদিক, মেয়ে মানুষকে মারার জন্য তো গুলি বন্দুকের দরকার হয় না। সামান্য একটা বদনামের কালি ছুঁড়ে দিলেই তাকে জীবন্ত মৃত করে তোলা যায়। কিন্তু এতে দুর্যোধন বাবুর কি লাভ হবে? লাভ হবে, আর কেউ কোনোদিন তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাবে না। আমরা এই ব্যাপারে
কথা বলতে চাই। সে তোমাদের ক্যামেরার সামনে আসবে না। কেন আসবে না? তিনি যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে ক্যামেরার সামনে আসবে না কেন? নারীর সম্মান নিয়ে ব্যবসা করার অধিকার তোমাদের নেই। ব্যবসাটা কিন্তু তিনিই করেছে, পয়সা নিয়ে নিজেকে বিক্রি করেছে। সামনে ভুলে যেও না তোমার ঘরে মা বোন আছে। ওই শয়তানদের শুয়ে ওষুধদের শুয়ে চোর মিলালে ওই শয়তানরা একদিন তোমার ঘরে হারা দেবে। তুমি হাজার চোখে চলে পা ধুয়ে ফেলতে পারবে না। তবুও আমাকে নিরপেক্ষ ভাবে সংবাদ পরিবেশন করতেই হবে। আর সেই কাজ করতে গিয়ে যদি আপনাকে আঘাত দিয়ে থাকি তবে আমি তার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। কিন্তু যতক্ষণ আদালত পাঞ্চালী দেবীকে ক্ষমা না করবে এবং সমাজের চোখে ততক্ষণ তিনি একজন অপরাধী হয়ে থাকবে। নমস্কার। সমাজ, যে সমাজ নারীর সম্মান রক্ষা করতে পারে না, ন্যায় অন্যায় নিয়ে কথা বলার অধিকার তাদের নেই। পারে পারে বাবা পারে। যারা যারা মানুষের অত্যাচার মুখ বুঝে সহ্য করে, সুযোগ পেলে সেই মানুষের শত মুখে কথা বলে বাবা। কোথায় কি আর যায় আসে মা? ওসব হলো সমুদ্রের ফেরা, সত্যের ঢেউ। সেই ফেরাকে ভাসিয়ে নিয়ে চলে যায় বৌমা। বাবা না বাবা না, আমি যে মেয়ে মানুষ, পুরুষের বদনাম তাকে আরো নামী মানুষ করে তোলে। কিন্তু মেয়েদের বদনাম যে বিষাক্ত খায়ের মতো তাকে বড় মেয়ের দিকে ঠেলে নিয়ে যায় বাবা। তো ওই মিথ্যে বাড়ি আর জোয়ারের পানি কখনো চিরস্থায়ী হয় না বৌমা। ন্যায় বিচারের আদালতে সসম্মানে তোকে মুক্তি দেবে বৌমা। আদালত থেকে মুক্তি দিলেও আমার আমার এই অপবিত্র দেহ থেকে আমি কেমনে করে মুক্তি পাবো বাবা? কেমনে করে মুক্তি পাবো? তুমি যখন কোনো অন্যায় করনি তখন তোমার দেহ মনটা অপবিত্র হবে কেন বৌমা? হবে হবে বাবা হবে। পবিত্র তুলসী পাতাতেও যে পোকা লাগে, বিষের জ্বালা দিয়ে তাকেও যে একদিন শুকিয়ে মাটিতে ঝরে পড়তে হয় বাবা। ঝরে তুমি এভাবে কথা বলছো কেন বৌমা? এক অজানা আতঙ্কে আমার মুখটা যেন কেঁপে কেঁপে উঠছে। বাবা তবু আপনি আমার পিতা, মহাগুরু, তাই আপনার কাছে আমি মিথ্যে বলতে পারবো না বাবা। কি কথা বলতে চাও তুমি? সেদিন সেদিন ওই লম্বট দুর্যোধন পাল আমার দেহটাকে তুমি কি বললে বৌমা? তুমি কি বললে? সত্যিকে সত্যি করার ক্ষমতা আমার নেই।
আমি যাবো ওই শয়তানটার কাছে, তাকে নিজের হাতে খুন করে পাপের শাস্তি দেবো, পাপের শাস্তি দেবো। এই ঘরের পাপটাকে বিদায় করার ব্যবস্থা করুন বাবা, না হলে যে এই লোকে আপনাদের মুখে ছুটে দেবে। আমাদের ভাবনাটা আমরাই ভাববো ছোট বৌমা, তোমরা নিজেদের উন্নয়নের চরকায় তেল দাও নাকি। তোমার স্বার্থরাদের জায়গাটা যে কাদায় আটকে গেছে বাবা, তার কাদাটা আমাদের গায়ে ছিটে লাগছে। তাই এত বড় অসামাজিক কাজ করার পরেও ওই মেয়ে মানুষটাকে এ বাড়িতে আমি কিছুতেই থাকতে দেবো না, কিছুতেই ওই বাড়িতে থাকতে পারে না। এ বাড়িটা আমার, সেখানে কে থাকবে আর কে না থাকবে সেটা আমি ঠিক করবো। বাড়িটা তোমার হলেও সমাজের বিধানকে তো অস্বীকার করতে পারবে না। ওরে, তোরা তো শিক্ষিত আধুনিক মানুষ, এই সমাজ যদি অন্ধ হয় তাহলে তার চোখে জ্ঞানের আলো তোরাই তো ছেড়ে দিবি। আলো নেই বাবা, আলো নেই। বৌদি আজ আমাদের পরিবারে মান সম্মানের আলোটা নিভিয়ে দিয়েছে। না না, পাঞ্চালী আজ এক চরম ষড়যন্ত্রের শিকার। আহা! আপনাদের ব্যাপারে কেউ কিছু বললেই তো আপনারা ষড়যন্ত্রের গল্প শুরু করে দেন। গল্প নয় ছোট বৌমা, গল্প নয়, এক নারী লাঞ্ছিত ইতিহাস। নারী লাঞ্ছনা নয়, নারীর আদিও পাপ। প্রতিনিধিতে বৌদিকে নিজেকে আজ পতিতা করে তুলেছে। না না, থাক বাবা থাক, আমাকে নিয়ে আর আপনারা এইভাবে কাদা ছোড়াছুড়ি করবেন না। আমি সব পাপের বোঝা মাথায় নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না বৌমা না। হ্যাঁ, চলে গেলে তো তোমার ব্যবসা করাটা সুবিধা হয়ে যাবে। তাই আপনি যদি সত্যের পূজারী হয়ে থাকেন বাবা, তাহলে যাওয়ার আগে ওর মাথাটা নিজের হাতে মুড়িয়ে দিন। না, ছোট বৌমা কোনো অন্যায় করেনি। দেহ ব্যবসার অপরাধে হাজত পাস করে আসার পরেও তুমি কোন মুখে কথা বলছো বাবা? সেই সত্যি কথাটা শোনার মতো সাহস যদি তোর থাকে, তুমি মানুষ এসে বাঁচতে চাস, তাহলে শোন। ওই কলির দুর্যোধন, কাপড়ের দুর্যোধন শুধু দ্রৌপদীকে ধর্ষণ করেছিল, এই কলির দুর্যোধন একে পাঞ্চালীকে ধর্ষণ করেছে। ঠিক, নিজেদের অপরাধ ঢাকতে তোমরা আবার ওই মানুষটার নামে কথা শিখাচ্ছ। অপমান নয়নি, ওই শয়তানটা নিজের কুকীর্তি ঢাকার জন্য ওকে ওই মিথ্যেকে সে জড়িয়ে দিয়েছে। না না বাবা না, দিদি একজন মেয়ে মানুষ, আর তার অপরাধ ভাবতে আপনি তো তার মাথায় আরো বড় কলঙ্কের দাগ চাপিয়ে দিচ্ছেন। ভাগ্যের কালিতে যার সারা অঙ্গ কালো হয়ে আছে, তার গায়ে যে কোনো কলঙ্কের কালি লাগতে পারে না রে ছোট। তার মানে তুমি বলতে চাও বাবা যা বলছে তো সব সত্যি? হ্যাঁ রে ছোট, হ্যাঁ, তার স্ত্রী অপমানটাকে আমি বাস্তবে মেনে নিলেও আমি যে এত বড় সত্যিটাকে অস্বীকার করতে পারবো না ছোট, অস্বীকার করতে পারবো না। আমরা কোন সত্যমেতর অঙ্ক করতে এখানে আসিনি। নিজের অপবেতন সই নিয়ে এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। না অর্জুন না, ও কিছুতেই যাবে না। যাবো বাবা, যাবো। সমাজের বাইরে কোনো জঙ্গলে গিয়ে আমি বাসা বাঁধবো, আর যদি না পারি তাহলে তাহলে আত্মহত্যা করে আমার অপবিত্র শরীর থেকে আমি মুক্তি না
রাইটাই তাহলে তো এদের ছোট আমার বিচারে তুমি অপরাধী নও দিদি। হ্যাঁ দিদি, হ্যাঁ আমিও একজন মেয়ে মানুষ। হাজার লোকের হাতে পা দিলেও নারী নারীদের আমি বিসর্জন দিতে পারবো না দিদি। এ তুমি কি বলছো সুভদ্রা? একজন ধর্ষিতা নারী যখন নিজেই নিজেকে অপরাধ বলে মেনে নিয়েছে, পাগলা কুকুর যখন কাউকে কান্না তখন তার দেহটা অপবিত্র হয়ে যায় না। সেই কুকুরের জন্য উপযুক্ত মুখ খুঁজতে হয়। ঠিক বলেছ বৌমা, আজ তুমি সত্যিকারের নারী হয়ে উঠেছ। যে নারী হলো জ্ঞান আর আত্মা শক্তির মহামায়া। কিন্তু তুমি বুঝতে পারছো না সুভদ্রা, এই খবর শুনলে গোটা গ্রাম আমাদের দিকে কাদা ছিটাবে। আসো, যখন ফুটে পড়ে তখন গোবর হাসে, আর যারা হাসছে একদিন তাদের ঘরে মেয়েরাও ওই দুর্যোধনের লোভের শিকার হবে। তুমি কাকে সমর্থন করছো? যে মেয়ে মানুষটা তার মান ইজ্জতকে মেয়েদের মান ইজ্জতের দাম কোনো পুরুষ মানুষ দিতে পারবে না গো। আমাদের অপমানে বুঝতে হলে তোমাদেরকেও নারী শক্তি হয়ে জন্মগ্রহণ করতে হবে। বাহ, চমৎকার! তুমি নিজেই তো এতদিন ধরে আমার বাপ ভাইদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলে। ভুল করেছি গো, ভুল করেছি, আমি বিরাট ভুল করেছি। আজ বুঝতে পারছি সোনার হরিণের লোক দেখিয়ে ওই রাক্ষসটা সবার আগে আমাদের পরিবারটাকে দুভাগে ভাগ করে দিয়েছে। তারপর সীতাহরণে ষড়যন্ত্রে আজ হয়তো দিদিকে বলে দিতে হয়েছে, কিন্তু কালকে আসবে আবার বলো। কিন্তু সেই শক্তিটাকে চিনতে তুই এত দেরি করলি কেন রে বোন? এত দেরি করলি এই মিলনের দিনে তুই মাথা নিচু করে আছিস কেন? তুই কিছু বল। কি বলবো বাবা, যার জন্য চুরি করলাম সেই তো আমাকে চোর অপবাদ দিয়ে চলে গেল। তাই বলে বড় বৌমার ওপর এই অত্যাচার তুই মুখ বুঝে মেনে নিবি? না, মানব না। তাই তো আমি এখনই থানায় গিয়ে ওই শয়তানটার বিরুদ্ধে ডায়েরি করে আসবো। তাহলে তো আমি আমার নতুন করে আর কোনো গল্পের শিকার হবো ঠাকুরপো। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে সীতাকেও তো পাতালে প্রবেশ করতে হয়েছিল। তাই আজ আর আমাদের হারাবার কিছু নেই বৌদি। এবার আমাদের শেষ লড়াই হবে, বাঁচার লড়াই। দেখছো দেখছো বৌমা, দেখছো এই পাপির পতন ঘটে এসছে বলে আজ অচেতনের মনে চেতনা জেগেছে। বাবা, এমন দিনে যদি আপনার বড় ছেলে একবার ফিরে আসতো। এইবারে বড় ছেলে আর কোনোদিন ফিরে আসবে না বৌদি। তুমি কোন সাহসের বাড়িতে এসেছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আপনি আমার একটা কথা শুনুন না, আমি তোমার কোনো কথাই শুনবো না। সেই দিন তুমি আমাকে মিথ্যে কথা বলে ওই ধাবায় নিয়ে গিয়ে তুমি আমাকে ফাঁদে ফেলেছিলে। কথা মতন আপনাকে আমি ফাঁদে ফেললুম। আমি একটা কথাও আমি আপনাকে মিথ্যা বলিনি বৌদি। ওই ধাবার বন্ধ করে আপনার স্বামী খুন হয়ে গেছে। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও।
দেখুন না বুড়ি, দেখুন না, আপনার স্বামীর ডায়েরি আমি উদ্ধার করে নিয়ে এসেছি। এখানে শেষ পথে তার শেষ কথাটা লেখা আছে। দেখুন বুড়ি, তোকে তো বেঁচে থাকতেই হবে মা। এই পুত্র আর পিতার বুকের জ্বালাটা যে তোকে নেওয়াতে হবে। চোখের জল মুছে তুই তোর আত্মা শক্তিকে জাগিয়ে তোল মা। ব্রহ্মার শক্তিতে তুই ব্রহ্মময়ী, শিব শক্তিতে তুই শিবানী, কাত্যায়নী। আমি আমার শেষ খবর মারব, বিষের করে উদ্ধার করে দেবো অভিমন্যুকে, আর সেই বিষের প্রথম বলি হবে উত্তরা। তুমি কি বলছো বাবু? তোমার উপরে আছে, আবার মনে করছিস কন্যা? তুমি না, আপনি আপনি করে কথা বল। হ্যাঁ বাবু, এ মুখ করবেন না। চক্কর, আমাকে জ্ঞান দিস না। আমার ভাবনা ছেড়ে কাজের কথা বল। ওই গদায় সদের তিনি এসে গেছে। হ্যাঁ বাবু, ওরা ওপরের ঘরে আছে। সাবিত্রী তুই সেখানে আছে? হ্যাঁ বাবু, চমৎকার। আচ্ছা, ওদের ঘরে মালের বোতল গ্লাস সব পৌঁছে দিয়েছিস তো? হ্যাঁ বাবু, তোর কাছে তুই এবার নিচে গিয়ে ওই থামার কক্ষের তালা লাগিয়ে দে। অভিমান্য ছাড়া কাউকে এখানে আসতে দিবি না।
খাওয়া বন্ধ। দেখি স্যার, খাওয়া বন্ধ হয়ে গেলে খাবো কি? আপনি এখানে ডেকে পাঠিয়েছেন শুনে আমি তো সারা খালি পেটেই চলে এলাম। শালা এত ঘুষ খাওয়ার পরেও তোমাদের পেট ভরে না? ঘুষে পকেট ভরে, পেট ভরে না। এখন আমাকে কি করতে হবে স্যার? বলছি কি খবর গঙ্গা? আরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? নিচে যা। ওই সাবিত্রীকে দিয়ে আমি কাজ চালিয়ে নেবো। যা যা ভাগ। আসছি বাবু। নমস্কার। শোনো বলো সব। এখানকার মঞ্চ আমি সাজিয়ে রেখেছি। ওই দুর্যোধন, দুঃশাসন, কংস, রাবণ, শকুনি, কালনেমি, ও রামায়ণ, মহাভারত সমস্ত চরিত্রকে আমি হাজির করেছি। অভিমন্যু এসে গেলে আসল নাটকটা শুরু হয়। সে নাটকে আমার কি কাজ স্যার? এখানে তোমার বিশেষ কোনো কাজ নেই, শুধু বলে হরিবল দিলেই হবে। এখানকার নাটক শেষ হলে তোমার কাজ শুরু হবে। পরিস্থিতিটা কোথায় হবে স্যার? আমার বাড়িতে। অভিমন্যুকে আজ আমি এখানে যে নাটক দেখাবো, তারপর সে কিছুতেই তার ওই চরিত্রহীনা বউটাকে বাঁচিয়ে রাখবে, গলা টিপে খুন করবে। আর ঘটনার পরে তুমি অভিমন্যুকে অ্যারেস্ট করবে। কিন্তু অভিমন্যু যে উত্তরাকে খুন করবে এ ব্যাপারে আপনি এত নিশ্চিত হলেন কি করে? হয়তো ঝগড়াঝাটি করলো, গায়ে হাত তুললো, কিন্তু একেবারে খুন করলো না। করবে। আগে আমি হরিদাস পালের বংশধর দুর্যোধন পাল, আজ পর্যন্ত আমার কোনো প্ল্যান বিফলে যায়নি। তাছাড়া আমাদের দুজনের শরীরেই আছে একই রক্ত। ওই রক্তের ভেতরে লুকিয়ে আছে কাল কেউটের বিষ। যতই লেখাপড়া করুক, ওই মাথাটা গরম হয়ে গেলে ওই রক্ত নাড়ে কথা বলবে। তবু মনে করুন খুন করার বদলে ও হয়তো উত্তরাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। আরে বাড়ির দরজায় তো তুমিই দাঁড়িয়ে থাকবে, তুমিই গলা টিপে তাকে খুনটা করবে। আর সেই খুনের গায়ে অভিমন্যুকে অ্যারেস্ট করবে, আর আমি আদালতে দাঁড়িয়ে সাক্ষী দেব। ওই অভিমন্যুকে ফাঁসি কাটে ঝোলাতেই হবে। আমি এখানে থাকবো না, আমি তোকে বিশ্বাস করতে পারি না, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তোর নেশা হয়ে গেছে সাদে, আমার কথা শুন। না শুনবো না, দয়া করে আমার যেতে না। তুমি আমার সঙ্গে চলো, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এসো বলছি, এসো। সর্বতের নাম করে তুমি আমাকে মদ খাইয়ে দিয়েছো। কি হয়েছে রে সহদেব? এই যে দাদা আপনি এসেছেন, বড়াইদা বলেছিল আপনি নাকি অভিমান্যকে নিয়ে আসবেন, আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল করে দিবেন, আর সেই জন্য আমি এখানে এসেছি দাদা। কিন্তু ওরা ভুলে আমাকে মদ খাইয়ে দিয়েছে। তাতে কি হয়েছে? আজকাল একটু মদ খেলে তাতে কোনো দোষ হয় না। কিন্তু অভিমান্য কোথায় দাদা? তাকে নিয়ে আসেননি কেন? আসবে, এখনই চলে আসবে। তার আগে একটা কথা বলি শোন। ওই উত্তরার বাচ্চা হবে, বুঝলি? কি বলছেন দাদা? পুত্র মা হবে? হ্যাঁ, তবে জানিস এই খবরটা আমি ছাড়া এখনো কেউ জানে না, এমনকি অভিমন্যুও জানে না। আজ প্রথমে তুই অভিকে এই খবরটা দেবি, তাহলে এই আনন্দের চোটে ও তোর সব অপরাধ ক্ষমা করে দেবে, তোদের দুজনের সব ঝামেলা মিটিয়ে যাবে। বাহ বাহ বাহ,
পর্যন্ত মাতাল কোনোদিনই আমাদের বাড়িতে আসতে পারবে না। কেন পারবো না? কেন এইভাবে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে? সম্পর্ক? উত্তরের সঙ্গে তোর কিসের সম্পর্ক বল, কিসের সম্পর্ক? আমাদের মধ্যে আবার তুই উত্তরাকে টেনে আনছিস কেন? বেশ করছি, উত্তরা কেন হয়ে তোর হয়ে আমাকে রিকোয়েস্ট করে? তোকে কেন বা এই বাড়িতে আবার আনতে চায়? কেন চাইবে না? তুই যতই বাধা দিস না কেন, উত্তরা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। কি বললি রে সহদেব? উত্তরা তোকে ভীষণ ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, আমারও তাই মনে হয়। আমাদেরও তাই মনে হয়। হবে উত্তরার মতো মেয়ে রাখে একটাও মেলে না। Shut up! আমার সামনে কোনদিন উত্তরার নাম উচ্চারণ করবি না, তাহলে আমি তোকে চান্স দিতে দেব। ফুলকো, আমাকে যত ইচ্ছে শাস্তি দে, কিন্তু উত্তরাকে কিছু বলিস না, কোনোদিন আর ক্ষতি করিস না। ও বাবা, এই যে দেখছি মার থেকে মাসি দরদ বেশি। তাই আমি এমন খবর জানি যা আপনারা কেউ জানেন না। খবর নেই সহদেব? এমনকি অভিও জানে না। আপনি কদিন বাদে জেঠু হবে, অভিমান্য বাবা হবে, আর উত্তরা হবে মা। আর একটা কথা বললে আমি তোকে চান্ত করে ফেলবো। খবর দে বাবু, এখানে দাঁড়িয়ে আমাদের ঘর জায়গায় হাত দেবেন না। ভালো না তো আমি ছাড়বো না। আর ছাড়বো না। আজ আমাকে খুন করবে। কেন খুন করবি? আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তো উত্তরাখানে জিজ্ঞেস করে দেখ। চুপ। তার আগে আমি তোকে সব আওয়াজ বন্ধ করে দেব। কি হচ্ছে বাবু? ঝগড়ার মধ্যে কোনো মারপিট করবেন না। ছেড়ে দেবে, ছেড়ে। চুপ কর হবে। অনেক কথা গরম হয়ে গেছে, এখন আর কোনো কথা বলবি না। চলে যা, চলে যা। তুমি কি করলে বাবু? তুমি কি করলে? এইভাবে আমাদের পেটে কেন লাথি মারলে বলতে পারো? কেন? কেন মা, তোমার পেটে লাথি মারবে কেন? আজ 3 মাস হয়ে গেল ওই বাবুটা আমার খোঁতে কত কি আমাকে। এই কাজের পরে যদি ও ভয় আর কোনোদিন এই ধাবাতে না আসে তাহলে আমি খাবো কি? হ্যাঁ, কবি, হ্যাঁ। এই সহদেবের এই গুণের কথা তো আমার জানা ছিল না, যে ধাবার মধ্যে একটা মাগিটা থুড়ি এই মেয়ে মানুষ পুষে রেখেছে। সারা চাকরিটা তো চলে গেছে, এত টাকা সারা পাচ্ছে কোথায়? এই মানুষ বসে কোথায় ঘরে ভূতে জায়গায় বাবু। তাই তো আমার এই নতুন বাবু আমাকে রোজ কত কি দেয়। তারে চুল, পায়ের নখ, গলার হার, এই হাতের হরিটা আমাকে দিয়েছে। দেখো ওই দেখি 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 কি কি দিয়েছে। ও, হাতের বরটাও তো ভালো, গলাটাও তো ভালো, মালাটা। ও, হাতের ঘড়ি তুমি কোথায় পেলে? কেন? বললাম তো এই বাবু ভালোবেসে আমাকে এইটা পরিয়ে দিয়েছে। কবি, দেখ কবি, দেখ। আরে এটা সেই উত্তরা সেই ঘড়িটা না? সহদেবে ঘড়ি কোথায় পেল? সেটা আমি কি করে বলবো বলুন তো? বলতে হবে, এই জিনিসের দেশে পাওয়া যায় না। হবে না। মাত্র একটাই ঘড়ি আমি বিদেশ থেকে আনিয়েছি। এই দেখো আমার উত্তরার নাম পর্যন্ত লেখা। নাম পর্যন্ত লেখা আছে। তাহলে তোমার বউ হয়তো ভালোবেসে এই ঘড়িটা ওকে দিয়েছে। সাবিত্রী, এই বাবা! উত্তরা আমার ঘরের বউ, তোমার মতো বাজারের মেয়ে নয়। আরে যা যা শালা! সাবিত্রী তো বাজারে মাল, শালা সবার সামনে
তুমি করতে পারো না, এরপর তোমার কোনো বেঁচে থাকার লাভ নেই। আমার ভালোবাসাকে তুমি বাজারের পূর্ণ করেছো, আর বিশ্বাসকে বন্দি করেছো এই ছলনার জালে। আর ওই কান্নাকিনি হয়ে তুমি আমার জীবনে শুধু বিষ ছেড়েছো। না না, তোমার কোনো খবর নেই। আমি তোমাকে খুন করব, আমি খুন করব। এই ঘন্টা, এই তোরা তোরা এখনই ওর পিছনে পিছনে যা। যখন যা ঘটবে সব আমাকে ফোন করে জানাবি। আজ রাতে আমি আর বাড়ি ফিরবো না। বউকে গলা টিপে মারুক কিংবা আগুনে পুড়িয়ে মারুক, ঘটনাস্থল থেকে আমি থাকবো অনেক অনেক দূরে। আমি খাবার চলে ঘন্টা, তারা নিজে চোখে দেখবি। খেলা শেষ, আজ রাতেই সব খেলা শেষ। বাইরে অভিমান্য, কেন যে জমির ভাগটা চাইতে গেলি? তাহলে আর তো তোর এই সর্বনাশ হতো না। আজ তোর কথা ভেবে আমার চোখ ফিটে জল আসছে। কে কে আসলো? কেউ তো কোথাও নেই। তবে তবে কি আমার বিবেক, আমার বিবেক ভিতর থেকে হেসে উঠলো। আসো আসো, দুর্যোধনের বিবেক, তুই সবই হারো। আজ আমার বুকটা বড় ব্যথা। আসো, আমার মায়ের পেটের ভাই তো, কি বলেন আপনারা? কেউ কিছু বলবে না, কেউ কিচ্ছু বলবে না, কিচ্ছু না, কিচ্ছু না। সভ্যতার বিষয় গোটা সমাজটা চঞ্চলিত হয়ে গেছে। টাকা পয়সা, শিক্ষা দীক্ষা, ধন দৌলতে মানুষ যতই বড় হচ্ছে, তার মনটা ততই ছোট হয়ে যাচ্ছে। একই ছাদের তলায় থেকে আজও প্রত্যেকটা মানুষ একা, ভীষণ একা। কিন্তু আমিও এইভাবে একা একা বাঁচতে পারবো না রে উত্তরা। দেখি দাদা, তুমি তাই তো তোর কাছে আমি ছুটে এলাম। কেন এখানে এসেছো? ও কেমন বড় ছেলে তুমি জানো না? তোমাকে এখানে দেখলে তোমার সাথে আমাকেও অপমান করবে। আমি এখনই চলে যাবো রে বোন, বিশ্বাস কর। কদিন ঘরে বসে থেকে তোকে শুধু একবার চোখের দেখা দেখবো বলে পাগল হয়েছি। তাই নাকি? বোনের জন্য আজ হঠাৎ এত দরদ উঠলো কেন দাদা? ওইভাবে বলিস না রে বোন। তোর বন্ধু বাপ মা মারা যাওয়ার পর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম। অমনের সংসারে হয়তো লেখাপড়াটা করাতে পারিনি, কিন্তু কিন্তু নিজে না খেয়ে থেকেও তোকে খাইয়েছি। তুই তুই আমি সহায়তা ছাড়া আমার আর কে আছে বল? জানি দাদা, আমি জানি, আমি সব জানি। একা খাই তোমরা দুই দাদা হয়ে আমাকে সব সময় ফেলে রেখেছো। কোনোদিন আমার চোখে এক ফোঁটা জল পড়তে দাওনি, অথচ আজ আমি এই বাড়িতে বসে তোমাদের জন্য দিন রাত চোখে জল ফেলছি। উত্তরা, তোমার অভাবে সংসারে না হয়তো দুবেলা দুমুঠো করে খেতেও পাইনি, কিন্তু সেখানে সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা কমতি ছিল না দাদা। কিন্তু এখানে এসে আমি বাড়ি, গাড়ি, গয়না গাঠি, টাকা পয়সা সব পেয়েছি। তবুও আমার মনে এতটুকু শান্তি নেই দাদা, আমার মনে এতটুকু শান্তি নেই। কাঁদিস না বোন, কাঁদিস না। আমি বলছি এমন দিন থাকবে না রে। আমরা আবার সবাই মিলেমিশে হাসি আনন্দে মেতে উঠবো রে। দাদা
কেন এমন হলো বলতে পারো দাদা? কেন কেন সেদিন তুমি সহজের তার নামে এমন এমন যা নয় তাই বলে গেলে? বলো কেন? কেন আমার সাথে তুমি ওইভাবে ঝগড়া করলে? আমি যে পাপী, মহা পাপী, ওই বড় লোকের আত্মীয় আমার নেশায় আমি চোরাবালিতে পা দিয়েছিলাম। গরিব পঞ্চাশি থেকে আমি ম্যানেজার হতে চেয়েছিলাম দেবো, সব দোষ আমার। এতদিন পর তোমার চৈতন্য বুঝি ফিরে পেয়েছো, তাই না দাদা? এই কদিন বাড়িতে বসে থেকে আমার মনের মধ্যে একটা কালো পর্দা চলে গেছে। জমিটা গেছে, দোকানটা তো কবে বন্ধ হয়ে গেছে, নগদ টাকা সব শেষ। ওই চার হস্তায় বসেছিল সেই দুর্যোধন আমার সঙ্গে দেখা করছে না। দাদা আজ আজ বুঝতে পারছি গরিবের কেউ নেই রে, গরিবের কেউ নেই। বড় দেরি করে বুঝলে দাদা। এতদিনে আমার যে সর্বনাশ হওয়ার এত হয়েই গেছে। কি সর্বনাশ হয়েছে তো? জানো দাদা, ও আর আজকাল আমার সাথে ভালো করে কথাও বলে না। দিন রাত কি যেন ভাবে আমি জানি না। যখন ইচ্ছে যেখানে ইচ্ছে চলে যায়, মাঝে মাঝে অনেক রাত করে বাড়ি ফেরে। তারপর আমাকে ঘুমানো দেখে ও পাশের ঘরে যেয়ে শুয়ে পড়ে, জানো দাদা। আমি ওকে বুঝিয়ে বলবো রে, সমাধানের নামে আমি সেদিন সব মিথ্যে কথা বলেছিলাম। ওই জানাটা বাবু আর কথাটা মিলে আমাকে এমন ভাবে কাটিয়েছিল যে। না দাদা না, তোমাকে কিচ্ছু বলতে হবে না। ওকে যা বলার আগে আমি সব বলবো, তারপর সময় মতো তোমাকে আমি ডেকে পাঠাবো। তাই পাঠাবো, তাই পাঠা। তবে তোর এই অশিক্ষিত মূর্খ বড় ভাইটাকে তুই ক্ষমা করিস বোন, তুই ক্ষমা করিস। তোমাকে ক্ষমা করলে আমি আমি কার কাছে কিভাবে ক্ষমা চাইবো? আমার অপরাধটা কি সেটাই তো আমি জানলাম না। তাই তো তোমাকে আমি হাত জোর করে বলছি, ঠাকুর আমার স্বামীর মনের শান্তিটা তুমি ফিরিয়ে দাও ঠাকুর, মনের শান্তিটা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তুমি যাকে ফিরে চাইছো উত্তরা, তাকে তুমি আর কোনোদিন ফিরে পাবে না। পাবো না। ঠাকুরের কাছে মন থেকে চাইলে সবকিছু পাওয়া যায়। আমি যখন ভগবানের কাছে দয়া মনে চেয়েছি, তখন তিনি নিশ্চয় আমার মনের শান্তিটা ফিরিয়ে দেবে। শান্তি না সহজে। কি বলতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, ছি, 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 ছি। এইসব কথা তোমাকে বানায় না গো। এমনি একটা বাবু বাবু তো দেখো, নাই। তুমি যখন সহজে বার আমার দাদাকে এই বাড়িতে আসতে বারণ করে দিয়েছো, তাদের সাথে আমি সব সম্পর্ক বুঝে দিয়েছি। তবু আমি বরণ করা সত্ত্বেও ওরা তোমার কাছে আসে। তুমি বিশ্বাস করো, ওরা তুমি ভীষণ ভয় পায়। ওরা এই বাড়িতে আসে না, আসে না। তাহলে এই রোমানটা কার? আর এই রুমালটা আমি তো চিনতে পারছি না। রুমাল ওইটা আমি চিনতে পারছি না। দেখি কি ব্যাপার ওইটা। ওই রুমালটা তোমার দাদার, কিংবা বদাইদারও হতে পারে। আচ্ছা, সামান্য একটা রুমাল নিয়ে কি এত ভাবছো বলো তো? রোমানটা সামান্য হলেও আমার দেওয়া ঘড়িটা তো সামান্য নয় উত্তরা। সেটা তোমার হাতে আমি দেখছি না কেন? এমা অত দামি ঘড়ি কি কখনো পরে থাকে নাকি? তাতে তো দোষ নেই। যাও ঘড়িটা পরে এসো। এখন হ্যাঁ এই এত এখন। রাতে? হ্যাঁ, আমি তাই চাই। যাও পরে এসো। মানে বলছিলেন কি, তার আগে তোমাকে একটা কথা বলবো, বলো তুমি রাগ করবে না? কি কথা? মানে বলছিলাম কি, তোমাকে না ভয়ে আমি কথাটা বলতে পারিনি, জানো তো।
ওই ভালোবেসে একটা মাত্র উপহার তুমি আমাকে দিয়েছিলে, তবু আমি সেটা গুছিয়ে রাখতে পারলাম না। জানো তো, কদিন হলো ঘড়িটা আমি খুঁজে পাচ্ছি না। ওইটা কোথায় রেখেছিলে? আমি তো তোমার সিন্ধুকেই তুলে রেখেছিলাম। সিন্ধিকার চাবি কোথায় থাকে? ওটা তো আমার কাছেই থাকে, শুধু শোয়ার সময় আমি বালিশের নিচে রেখেছি। তাহলে কি সিন্ধুক ওই চাবিটা কে ফেললো, না হাওয়ায় মিলে গেল? বিশ্বাস করো তুমি? কি হলো জবাব দাও। না মানে ওই আমার 1 লাখ টাকার উপহারটাকে 100 দিনে নিজের কাছে রাখতে পারলে না, তার আগে তোমার ওই নাগরিক সহদেবের হাতে তুলে দিল। কি বলছো তুমি? হ্যাঁ, তোমার দেওয়া উপহার আমি কাকে দিয়েছি বলো? এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কে আছে বলতে পারো? কে আছে দেখবে? এই দেখো। ওমা, এটা তো সেই ঘড়িটা, তুমি কোথায় পেলে? আমার সামনে অ্যাক্টিং করার চেষ্টা করো। এটা তুমি সহদেবকে প্রেজেন্ট করেছো। এটা তুমি কি বলছো? এইটা এই হোমওয়ার্কটা একটা বাজারের নাচনে বাজারে হাতে পেয়ে দিয়েছে। না, এটা তুমি ভুল বলছো। এটা হতে পারে না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আরে পারে, উত্তরা পারে। তাই তো একটু আগেই সহদেব এখানে এসেছিল। আর এইটাই হচ্ছে তোমার ফেলে যাওয়া রুমাল। ওটা সহজে নয়, ওটা আমার দাদার রুমাল। এও সারা একটু আগেই বলছিলে না এ রুমাল তুমি চেনো না? আমি ভয় বলতে পারিনি, দাদা এখানে এসেছিল, আমি সেই কথা ভয় বলতে পারিনি। না না, একটা মিথ্যা কথা বলতে গিয়ে 1000টা মিথ্যে কথা বলা টাকা যায় না। লোক বিশ্বাস করো। বলো, কতদিন ধরে তোমাদের এসব চলছে? এইসব তুমি কি বলছো? সামান্য একটা ফুলবালি মেয়ে হয়েও আমি তোমার ভালোবাসা পেয়েছি, আমি সোনার সংসার পেয়েছি। সেই সুখের সংসারে কেউ কি বেঈমানের বিষ ঢালতে পারে বলো? কেন কেন তুমি এমন করলে উত্তরা? আমি যে তোমাকে ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি উত্তরা, ভীষণ ভালোবাসি। আবার সেই ভালোবাসার প্রতিদানে তুমি কাল লাগিয়ে হয়ে আমার জীবন থেকে তুমি পিছিয়ে। ওগো ভগবান, এ তুমি কি করলে ঠাকুর? অভাবের নরক থেকে তুলে এনে একবার যখন তুমি আমাকে সুখের রাজপ্রাসাদে দূর বসিয়ে দিয়েছো, তখন কেন সেই রাজপ্রাসাদ থেকে টেনে এসে তুমি নরকের মরীচিকায় নামাতে চাইছো ঠাকুর? কেন নামাতে চাইছো? কেন? চোখের জলে আমাকে ভোলাতে পারবে না উত্তরা? বলো, তোমার ওই পেটের বাচ্চাটা কার? আমার না সহদেবের? এই সত্য কথাটা স্বীকার করলে হয়তো প্রাণে বেঁচে যাবে। চাই না, আর আমি প্রাণে বাঁচতে চাই না। আমাকে মারো, যাকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছি, আমি আমার এই বাকি জীবনটুকু তার পায়ে সঁপে দিতে চাই। আমি মরে গেলে যদি তোমার মনের শান্তিটা ফিরে আসে, তাহলে মারো আমাকে, আমাকে মারো, তুমি মারো। না না, আমি কোনো অন্যায় করিনি। পাপের শাস্তি
উত্তরাকে আমি ভালো আমি কি করে বাঁচবো? না না, এই সুন্দর জীবনের বোঝা নিয়ে আমি বইতে পারবো না। আমি তোমার কাছেই ফিরে যাবো। আর 4-5 পাতা মতন ছিল এবারে শেষ করে। এছাড়া আলোটা নিভাই কেন ফটাক করে আলো জ্বালো আলো জ্বালো মারো লাইট মারো রেডি চলে কবির মোর্শেদ